প্রিয়ঙ্গুকলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনঃ সুতম। নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আজকের আলোচনা মিথুন রাশির 2025 সালের মে মাসের মান্থলি প্রেডিকশান, তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, প্রেম, শিক্ষা, সন্তান, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, উপার্জন এবং কর্মস্থলে উত্থান পতন, এই নিয়েই আজকের আলোচনা। সুতরাং যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার ফলে আপনারা কি পাবেন না, যে গ্রহগুলি আপনাদের এই মাসে ক্ষতি করছে, এই মে মাসে, তাদেরকে কিভাবে সন্তুষ্ট করবেন সে বিষয়ে একটা শেষে আলোচনা করব এবং যে গ্রহগুলি আপনার ভালো করছেন তাকে কিভাবে উজ্জীবিত করবেন সে বিষয়েও একটা আলোচনা হবে। যাই হোক, মূল আলোচনায় আমি প্রবেশ করছি। কালপুরুষ চক্রের তৃতীয় ঘর, এই কালপুরুষ চক্র আঁকা আছে, তার তৃতীয় ঘর মিথুন রাশির ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি। এই মিথুন রাশিতে বৃহস্পতি 14 তারিখ আসছেন। তার আগে তিনি দ্বাদশে অর্থাৎ বৃষ রাশিতে আছেন। 14 তারিখ তিনি মিথুনে প্রবেশ করবেন এবং মিথুনের অধিপতি বুধ, তিনি কিন্তু একাদশে থাকছেন প্রায় সিংহভাগ সময় জুড়ে মে মাসে। দ্বিতীয় স্থল সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, এখানে আলোচনা করা হয়। এখানে মঙ্গল নিচস্থভাবে অবস্থান করছেন। তৃতীয় 18ই মে থেকে কেতু অবস্থান করবেন। তার পূর্বে তিনি কিন্তু কন্যা রাশিতে আছেন, যাবেন সিংহ রাশিতে। 5 নম্বর ঘরে কেউ নেই, 6 নম্বরে কেউ নেই, 7 নম্বরে কেউ নেই, 8 নম্বরে কেউ নেই। 9 নম্বর ঘরে রাহু 18 তারিখে প্রবেশ করবেন এবং 18 মাস ধরে একটি রাশিতে তিনি থাকেন, সুতরাং তিনি থাকবেন। এবং 10 নম্বর ঘর মীন রাশির ঘর, সেখানে কিন্তু শুক্র এবং শনি সারা মাস জুড়ে থাকছেন। আর বাকি একাদশ ঘর 14ই মের পর অর্থাৎ 15ই মের পর 16 তারিখ তিনি চলে যাচ্ছেন কোথায়, আপনার দ্বাদশে অর্থাৎ বৃষ রাশিতে। 16ই মের আগে অর্থাৎ 15ই মে পর্যন্ত তিনি কিন্তু থাকছেন একাদশ ঘরে উচ্চাবস্থায় মেষ রাশিতে। এই হচ্ছে গ্রহাবস্থান। এবারে আমি মূল আলোচনায় চলে যাই। 1 নম্বর ঘর থেকে জাতকের মন মানসিকতা, শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সাধারণত আলোচনা করে থাকি। এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার রাশির অধিপতি বুধ, তিনি একাদশে থাকার সুবাদে এবং বৃহস্পতি 14ই মে আপনার রাশিতে আসার সুবাদে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। এবং আপনার ষষ্ঠপতি যেহেতু মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন, ব্লাড সংক্রান্ত, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এই জাতীয় কিছু সমস্যা, অসুখের দিক থেকে রক্ত রিলেটেড সমস্যা কিছু হওয়ার সম্ভাবনা, এতদ ভিন্ন অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। দ্বিতীয় ঘর সঞ্চয়স্থল, সঞ্চয়ের অধিপতি হচ্ছেন এখানে চন্দ্র। চন্দ্র কিন্তু আপনার রাশিতে ধরে নিয়ে আলোচনা হচ্ছে। এখানে কিন্তু দেখুন মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন এবং 18 তারিখ রাহু যখন কুম্ভে আসছেন তার আগে তিনি মিনে থাকছেন। সেখান থেকে একটা পূর্ণ দৃষ্টি কিন্তু ওই জায়গায় আছে, অর্থাৎ আপনার সঞ্চয়স্থলে আছে। সুতরাং দেখা যাচ্ছে এই জায়গায় মঙ্গল থাকায়, মঙ্গলের উপর, নিচস্থ মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকায় সঞ্চয়ে কিন্তু একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে। সঞ্চয় খুব একটা কিন্তু ভালো দেখাচ্ছে না, এটাই হলো কথা। তারপর যখন দেখা যাবে বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করে যাবেন এবং তার নবম দৃষ্টি যখন পড়বে, রাহু যেখানে আসবেন সেখানে কিন্তু তখন দেখা যাবে কিঞ্চিত আপনার ভাগ্যের পরিবর্তন হবে এবং সেটা আপনি ভাগ্যের সহায়তা পাবেন। তবে সেখানেও একটা সমস্যা তৈরি হবে, সেটা আমি যখন নবম ঘর আলোচনায় যাব তখন বলবো। যাই হোক, সঞ্চয় খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি আলোচনা করা হয়। এর অধিপতি কিন্তু রবি, সিংহরাশির অধিপতি রবি, তিনি কিন্তু দেখা যাচ্ছে যে 15 তারিখ পর্যন্ত আপনার একাদশ ঘরে থাকার সুবাদে ওই 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার যোগাযোগ, আপনার পরাক্রমতা যে কোনো কর্মের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে।
ভাইয়েরাও আপনার অনুগত থাকবে, সম্পর্ক ভালো থাকবে। কিন্তু কেতু যেহেতু আবার চলে যাচ্ছেন 18 তারিখ, আবার রবি বেরিয়ে যাচ্ছেন, তাইলে যে উচ্চ গ্রহটি একাদশ থেকে দ্বাদশে চলে যাচ্ছেন, আবার কেতুও প্রবেশ করার সুবাদে এই 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে একটু সম্পর্কের অবনতি। আর ভাইয়েদের আচরণ থেকে আপনি কিন্তু সন্তুষ্ট হতে পারবেন না, কারণ কেতু হচ্ছে অসন্তোষের কারক গ্রহ। তিনি কিন্তু চলে যাচ্ছেন যেহেতু তৃতীয়, একটা অসন্তোষ ভাব তৈরি হবে। পরাক্রমতা ওই বললাম যে 15 তারিখ পর্যন্ত এক ধরনের থাকবে, তারপরে কিন্তু কর্মক্ষেত্রে পরাক্রমতার অভাব ঘটবে। যোগাযোগ ওই 15 তারিখ পর্যন্ত এক প্রকার ভালো থাকছে, তারপরে কিন্তু অবনতি ঘটবে। আবার কেতু যখন এসে যাবে তখন কিন্তু প্রত্যেকটা যোগাযোগের ক্ষেত্রে আপনি কিন্তু অসন্তোষে ভুগবেন। এই হচ্ছিল, হলো, কিন্তু হলো না, এরকম ব্যাপার। এই হয়ে যাবে, এই পাবো, হঠাৎ করে আটকে গেল, এইভাবে যে অসন্তোষগুলো তৈরি হবে সেগুলো কিন্তু তৈরি হতে চলেছে। চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা। মা, সুখ, পারিবারিক যেটা স্বাচ্ছন্দ্য বলা হয়, পারিবারিক শান্তি, মা, পারিবারিক শান্তি, গৃহ, যানবাহন, এইগুলো আমরা আলোচনা করে থাকি। তো এই জায়গায় কেতু থাকছেন 17 তারিখ পর্যন্ত, তারপর তিনি 18 তারিখে চলে যাচ্ছেন। আমি আগেও বললাম কেতু হচ্ছেন অসন্তোষের কারক গ্রহ। সুতরাং দেখা যাচ্ছে পারিবারিক দিক থেকে একটা স্বাচ্ছন্দ্যের অভাব বোধ করবেন, শান্তির অভাব বোধ করবেন আপনি ওই তারিখ পর্যন্ত। যদিও এই কন্যা রাশির অধিপতি বুধ কিন্তু একাদশে থাকছেন একটা সিংহভাগ সময়, সুতরাং তিনি কিন্তু ভালো ফল দান করার চেষ্টা করবেন। যেহেতু কেতু বসে আছেন, ওই কেতু যখন 17 তারিখের পর 18 তারিখ বেরিয়ে চলে যাবেন, অবশ্যই কিঞ্চিত পারিবারিক স্বাচ্ছন্দ্য, শান্তি আপনি লাভ করবেন। এবং যারা গাড়ি কিনতে চাইছেন, ওই সময়কালটা আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো। 17 তারিখের পর থেকে আপনি কিন্তু গাড়ি কিনুন। বাড়ি যারা কিনতে চাইছেন কিনতে পারেন, ফ্ল্যাট যারা কিনতে চাইছেন কিনতে পারেন। অবশ্যই সময়টা আপনার অনুকূলে যাবে। তার পূর্বে কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে এবং এই ক্রয় বিক্রয় থেকে একটু মনে হয় আপনার পিছিয়ে থাকা ভালো। এবং যারা কোনো জমি বা প্রপার্টি কিনতে চাইছেন, ল্যান্ড, তাদের বলবো যে মাসটা খুব একটা আপনার ক্ষেত্রে ভালো নয়। সুতরাং আপনারা যারা ল্যান্ড কিনতে চাইছেন, জমি কিনতে চাইছেন বিভিন্ন কারণে, তারা কিন্তু ওই জায়গা থেকে বিরত থাকুন, কারণ ভূমিপুত্র মঙ্গল তিনি নিচস্থ অবস্থায় আছেন। আবার রাহুর একটা দৃষ্টিও থাকছে। সেই ক্ষেত্রে বলবো একটু মেপে ঝুঁকে চলুন এবং জমি কেনা থেকে, বাড়ি কেনা থেকে, যে মূলত ভূমি, সেখান থেকে বিরত থাকুন। আপনি ফ্ল্যাট কিনতে পারেন, ঘর কিনতে পারেন, সেটা আলাদা কথা। ভূমি কেনা থেকে একটু বিরত থাকা ভালো। আর মায়ের শরীর, সেই ক্ষেত্রে বলি আপাতত এই 17 তারিখ পর্যন্ত একটু খারাপ দেখাচ্ছে, তারপরে কিঞ্চিত কিন্তু মায়ের শরীর ভালোর দিকে যাবে এবং প্রায় তারপরে এই মে মাস পুরো মায়ের শরীরটা ভালোই থাকছে, এটুকু বলা যাবে। পঞ্চম স্থল সুখ, প্রেম, শিক্ষা, সন্তান, এইগুলো আমরা আলোচনা করে থাকি। মূলত অনেক কিছু আলোচনা হয়, এগুলো মূলত আলোচনা। এর অধিপতি, তুলা রাশির অধিপতি শুক্র কিন্তু উচ্চাবস্থায় আছেন আপনার দশম স্থলে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সুখানুভব যথেষ্ট ভালো থাকবে। প্লাস প্রেমের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো সময়। যারা প্রেমে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সময়টা ভালো যাবে। আবার যারা নতুন প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। সুতরাং প্রেমের ক্ষেত্র নিয়ে কোনো অসুবিধে নেই। তবে আপনার রবি যখন দ্বাদশে চলে যাবে, আপনাকে পরামর্শ দিই একটু আমিত্বকে সংযত করুন, অহংকারকে সংযত করুন, তাতে কিন্তু ভালো ফল পাবেন। যারা উচ্চশিক্ষা নিতে চাইছেন, কোনো বিদ্যালয়ে ভর্তি হতে চাইছেন, কোনো পরীক্ষা দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপাতত 15 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু যথেষ্ট অনুকূল। যারা সরকারি কোনো কাজের জন্য পরীক্ষা দিতে চাইছেন বা কোনো কর্মের জন্য পরীক্ষা দিতে চাইছেন, তাদের সময়টা কিন্তু যথেষ্ট ভালো। তৎপরবর্তী ক্ষেত্রে কিঞ্চিত সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। এবার
যারা শিক্ষা সংক্রান্ত বিষয়ে জড়িয়ে আছেন, কোনো নতুন বিদ্যালয়ে ভর্তি হতে চাইছেন, তাদেরও বলবো যে না, সময়টা আপনার পক্ষে অনুকূল। আপনি কিন্তু এই মাসে নতুন কোনো সাবজেক্ট চুজ করতে পারেন, কোনো নতুন বিদ্যাভবনে ভর্তি হতে পারেন, কোনো এক্সামে বসতে পারেন। অবশ্যই সেটা ভালো যাবে, তবে সেটা 15 তারিখের আগে অনেক বেশি ভালো, 15 তারিখের পরেও ভালো থাকছে। তাহলে প্রেমের ক্ষেত্র বললাম, শিক্ষাক্ষেত্র বললাম, সন্তান নেওয়ার সময় যথেষ্ট ভালো। আপাতত চেষ্টা করুন সন্তান যারা নিতে চাইছেন, এই সময়টা আপনার ক্ষেত্রে ভালো যাবে। তবে আপনাকে বলি, একটু চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত বাঞ্ছনীয়। ষষ্ঠ ঘর রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি আলোচনা করা হয়। সেই ক্ষেত্রে ষষ্ঠাধিপতি মঙ্গল এবং তিনি আপনার একাদশের অধিপতি হয়ে দ্বিতীয় নিচস্থ হওয়ার সুবাদে শত্রু কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হতে পারে, রক্তপাত যোগ দেখা যায়। আপনাকে সচেতন থাকতে হবে বিষয়টার জন্য। শত্রু বৃদ্ধি, অ্যাক্সিডেন্টাল যোগ, রক্তপাত যোগ, ছোটোখাটো অপারেশন যোগ, এইগুলো বোঝা যাচ্ছে আপনার। সুতরাং ব্লাড রিলেটেড সমস্যা, আগেই বলেছি যে ব্লাড রিলেটেড অনেক সমস্যায় জড়িয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, একটা রক্তপাত যোগও দেখা যাচ্ছে। এই হচ্ছে কথা। সুতরাং আপনাকে একটু পথে ঘাটে চলাফেরা সাবধানে করতে হবে। বাইক ড্রাইভিং যারা করেন তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য। সপ্তম ঘর দাম্পত্য, বিবাহ, এইগুলো আমরা আলোচনা করে থাকি। সেই ক্ষেত্রে বলব, ব্যবসাও আলোচনা করা হয় তার সাথে একটু একাদশ ঘরকে বিবেচনা করে। এর অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু যখন আপনার রাশিতে চলে এসে সরাসরি কিন্তু তার এই ধনু রাশিতে তিনি দৃষ্টিপাত করবেন, তখন দেখা যাবে আপনার দাম্পত্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে, যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য। যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই সময়টা আপনার ক্ষেত্রে অনুকূল, কারণ বৃহস্পতি যখন চলে আসবেন 14 তারিখ, তিনি কিন্তু আপনার সপ্তমে সরাসরি দৃষ্টি দিচ্ছেন। সুতরাং ব্যবসায় যারা খাদ্য রিলেটেড ব্যবসা ইত্যাদি করেন, পুস্তকাদির ব্যবসা, পঠন পাঠন দ্রব্যের ব্যবসা, তাদের ব্যবসা অবশ্যই ভালো যাবে। এবং খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো যেতে চলেছে। অন্যান্য ব্যবসাও মোটামুটি গতি প্রকৃতি যা ভালো। কেবলমাত্র ভূমি ক্রয় বিক্রয়ের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে বলবো, বা অনেকে গৃহ নির্মাণ জাতীয় ব্যবসার সাথে যুক্ত তাদের বলবো একটু সাবধানে চলুন, একটু বিরত থাকুন, মেপে চলুন, উপকৃত হবেন। দাম্পত্য ভালো থাকছে তাইলে, আর ব্যবসা মোটামুটি যা বললাম ওই। আর এখান থেকে সপ্তম ঘর থেকে বিবাহ আলোচনা করা হয়। বিবাহ আপনারা অবশ্যই করতে পারেন, কারণ বৃহস্পতি যখন চলে আসবে সেটা একটা ভালো ফল পাবেন। হ্যাঁ, বৃহস্পতি যে সময় আসছে ঠিক সেই সময় রবি কিন্তু আবার দ্বাদশে চলে যাচ্ছে, তবে বৃহস্পতির দৃষ্টিটাকে খুব শুভ দৃষ্টি মানা হয়। সুতরাং আপনার 14 তারিখের পর থেকে স্বাভাবিক কথা, আপনি বিবাহ করলে খুব শুভ ফল পাবেন, তৎপূর্বেও বিবাহ করা যায়। অষ্টম স্থল একটা মারক স্থল ভরা হয়, ক্ষয়ক্ষতি, ধ্বংস ইত্যাদি। এক্ষেত্রে দেখুন, দ্বিতীয় মঙ্গল নিচস্থ অবস্থায় অষ্টমে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে রাখার সুবাদে বারবার বলছি, অ্যাক্সিডেন্ট বা অপারেশন যোগ বা বড় ক্ষয়ক্ষতির যোগ দেখা যাচ্ছে রক্তপাত জনিত কারণে। ভূমি সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে, ভূমিক্ষয় হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সেক্ষেত্রে বলবো হ্যাঁ, মালি মোকদ্দমা কিছু সমস্যা আসতে পারে, সব সাবধানে থাকুন। এই মাসটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো সমস্যায় জড়ানো যাবে না, সেখান থেকে বিরত থাকার চেষ্টা করুন, না হয় কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আবার এই অষ্টমের অধিপতি শনি দশমে বসে গেছেন এবং তিনি আপনার নবমেরও অধিপতি, ভাগ্যস্থলের অধিপতি দশমে গেছেন। সুতরাং খুব খারাপ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। শনি কিন্তু মোটামুটি একটা ভালো ফল দিতে চলেছেন, কারণ শনি রাশি নক্ষত্র পরিবর্তন করবেন, স্বনক্ষত্রে যাবেন এবং তিনি দশমে থাকছেন, শুক্রের সাথে থাকছেন, শুক্র উচ্চাবস্থায় আছেন শুক্র। সুতরাং দেখা যাচ্ছে হ্যাঁ, ভাগ্যের একটা সহায়তা কিছুটা পাবেন। তবে রাহু যেহেতু ভাগ্যস্থলে 18 তারিখ থেকে চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু ভাগ্যকে ভুলভাল পথে পরিচালিত করবে, অর্থাৎ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুলভাল ঘটাবে। কিন্তু বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি
ওইখানে কিন্তু পড়ে যাচ্ছে 14 তারিখ থেকে, রাহু আসছে 18 তারিখ। সুতরাং দেখা যাচ্ছে যে ভুলটা রাহু করাবে বৃহস্পতি কিন্তু সেটা নিজে সংশোধন করিয়ে দেবে। সুতরাং দেখা যাচ্ছে ভাগ্যের কিন্তু একটা সহায়তা পাবেন, তবে এভারেজ খুব যে বিরাট সহায়তা নয়, কারণ একজন খারাপ লোক বসে আছে, একজন ভালো লোক তার দিকে তাকিয়ে আছে, অর্থাৎ কতটা খারাপ করছে সেই খারাপটাকে নজরদারি করছে। সুতরাং খারাপ যতটাই করুক না কেন ভালো লোকের তত্ত্বাবধানে থাকলে ততটা খারাপ করতে পারবে না। সুতরাং ভালোর দিকটা কিঞ্চিত বেশি হবে, এটুকু বলা যায়। অর্থাৎ ভাগ্যের সহায়তা আপনি কিন্তু এভারেজের তুলনায় একটু বেশি পেতে চলেছেন, সেটাকে কাজে লাগাতে হবে। দশম স্থল কর্মস্থল, শুক্র উচ্চাবস্থায় আছেন এবং শনি বসে আছেন। শুক্র হচ্ছে আপনার পঞ্চমের অধিপতি, কোণের অধিপতি হয়ে কিন্তু কেন্দ্রে যাওয়ার সুবাদে কর্মপ্রাপ্তি যোগ আছে। যেরকম শনি আপনার কোণের অধিপতি হয়ে কেন্দ্রে গেছেন, নবমপতি হয়ে দশমে গেছেন, এখানে পঞ্চমের অধিপতি হয়ে শুক্র দশমে গেছেন, অর্থাৎ দুজন কোণের অধিপতি কেন্দ্রে গিয়ে পৌঁছেছেন এবং তাদের মধ্যে সম্পর্কও খুব একটা খারাপ নয়। আবার শুক্র এই 14 তারিখ পর্যন্ত ক্ষেত্র বিনিময় সিংহাসনে আছেন, উচ্চস্থ অবস্থায় আছেন। সুতরাং এই পর্যন্ত একটা কর্মপ্রাপ্তি যোগ, কর্মে উন্নতি যোগ, কর্ম থেকে লাভবান হওয়ার যোগ, প্রমোশন ইত্যাদি যাবতীয় বিষয়গুলো দেখা যাচ্ছে। সুতরাং কারণ রবিও থাকছে ওই 15 তারিখ পর্যন্ত প্রায়, তারপর দেখা যাচ্ছে এখানেও অবস্থান যা বললাম, 14 তারিখ বৃহস্পতি চলে আসছে। এই যে একটা কম্বিনেশন তৈরি হওয়ার সুবাদে মোটামুটি একটা প্রথমার্ধ আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে যারা আছেন, কর্ম যারা পেতে চাইছেন তাদেরও সময়টা যথেষ্ট অনুকূল যাবে। এবারে একাদশ ঘরে রবি উচ্চ অবস্থায় থাকছেন 15 তারিখ পর্যন্ত, বুধ থাকছেন, অতএব বুধাদিত্য একটা যোগ তৈরি হওয়ার সুবাদে উপার্জন কিন্তু ভালো হবে। তথাপি কিন্তু ব্যয় হওয়ার সুবাদে সঞ্চয় কিন্তু হবে না, কারণ সেই রবি আবার ব্যয়স্থলে চলে যাচ্ছেন। তার ফলে উপার্জন হবে কিন্তু ধরে রাখতে খুব একটা পারবেন না, ব্যয়ও বেশ কিছুটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং করণীয় কি? সমস্যা জীবনে অনেক কিছুই থাকবে, কারণ জীবনে হচ্ছে সমস্যাময়। সমস্যা থাকলে তার সমাধানও খুঁজে বের করতে হবে, খোঁজার দায়িত্বটা আপনার আমার সবার। সেক্ষেত্রে আপনাকে পরামর্শ দিই, যেহেতু রবি আপনার 15 তারিখের পর থেকে তিনি দ্বাদশে চলে যাচ্ছেন ব্যয়স্থলে, রবিকে ঠিক করুন মঙ্গল সঞ্চয় স্থলে নিচস্থ, তিনি আবার কে? ষষ্ঠের অধিপতি এবং একাদশের অধিপতি। দেখুন উপার্জনের অধিপতি নিচস্থ অবস্থায়, তাইলে খুব খারাপ। তাইলে আপনাকে রবিকে মঙ্গলকে প্রথমত ঠিক করে নিতে হবে, তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। রবিকে সন্তুষ্ট করার ভালো উপায় হচ্ছে তামার পাত্রে লাল ফুল জল নেবেন, উদীয়মান সূর্যের কালে হলে ভালো হয়। যদি না পারেন যখন স্নান করবেন, স্নানের পর সূর্যের দিকে মুখ করে ওম নমঃ বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘম নমো শ্রী সূর্যায় নমঃ। এ সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পায় ইমাং ভক্তিয়া গৃহাণার্ঘং দিবাকরম। এই বলে অর্ঘ্যটি দান করবেন। তারপর হাত জোড় করে সূর্যের দিকে মুখ করে প্রণাম করুন। জবা কুসুম শঙ্কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণৌতস্মি দিবাকরম। এই বলে প্রণাম জানান। বাকি মঙ্গলকে ঠিক করতে হবে একটু, কারণ মঙ্গল নিচস্থ অবস্থায় আপনার সঞ্চয়স্থলে, তিনি আবার একাদশপতি, ষষ্ঠপতি একাদশপতি। দেখুন ষষ্ঠপতি নিচস্থ হলে খুব একটা আমি খারাপ দেখছি না, কিন্তু যখন একাদশপতি নিচস্থ হয়ে যাবে তখন কিন্তু এই যে উপার্জিত ক্ষেত্রটা অনেকটা বিঘ্নিত হবে, সঞ্চয় আপনি করতে পারছেন না। মঙ্গলকে সন্তুষ্ট করুন। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই বলে মঙ্গলকে প্রণাম জানান, তাতে যথেষ্ট সুফল পাবেন। যারা দীক্ষিত নন তারা এই মন্ত্র বলে প্রণাম জানান, আর যারা দীক্ষিত ব্যক্তি আছেন তারা অবশ্যই জপ করতে পারেন। যেরকম সূর্যের বীজ জপ করে আপনি প্রণাম জানাতে পারেন। এবারে সূর্যের বীজ হচ্ছে ওং হ্রাং হ্রিং হ্রৌং স্বঃ সূর্যায় নমঃ। ওং হ্রাং হ্রিং হ্রৌং স্বঃ সূর্যায় নমঃ। এই বলে আপনি কিন্তু প্রণাম করতে পারেন, তাতে কিন্তু যথেষ্ট শুভফল পাবেন। এবং মঙ্গলের বীজ মন্ত্র বলে আপনি কিন্তু মঙ্গলকেও প্রণাম জানান,
বীজ জপ করে ওম ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ, ওম ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ এই বলে প্রণাম করুন। আর যারা আরও উচ্চতর লেভেলে আছেন, পূজা আর্চা সাধনা ইত্যাদির জগতে আছেন, তারা মা বগলামুখীর বীজ পাঠ করতে পারেন। তাতেও কিন্তু যথেষ্ট মঙ্গলের ক্ষেত্র থেকে ভালো ফল পেতে চলেছেন। ওং হ্লিং বগলামুখীং সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জিহ্বাং কিলয় বুদ্ধিং নাশয় হ্লিং ওং স্বাহা। বিশেষ করে যাদের শত্রু আছে তাদের ক্ষেত্রে, যেহেতু মঙ্গল এখানে ষষ্ঠের অধিপতি, তাদের ক্ষেত্রে এই বগলামুখীর এই বীজখানি প্রচণ্ড উপকারী। সুতরাং আপনারা যদি এই নিয়মগুলো পালন করেন যথেষ্ট ভালো থাকবেন এই প্রত্যাশা করি। যাই হোক, এটি একটি গোচর ভিত্তিক আলোচনা, নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী ধরে নয়। এটা যে 100% আপনার সাথে মিলে যাবে তা নয়। আপনার জন্মকুণ্ডলী যদি মোটামুটি একটা এভারেজ থাকে তাতে কিন্তু এই ফল পেতে চলেছেন। আপনার জন্মকুণ্ডলীতে গ্রহাবস্থান যদি অতি ভালো থাকে অনেকটা বেটার ফল পাবেন, আর যদি অতি খারাপ থাকে এর চেয়ে কিঞ্চিত অবশ্যই খারাপ ফল পাবেন। সেক্ষেত্রে যাদের সাথে একদম আলোচনাটি মিলছে না বলে মনে করেন তারা অবশ্যই আপনার জন্মকুণ্ডলী কোনো এক জ্যোতিষীকে দেখিয়ে নেন, বিচার করিয়ে নেন, প্রয়োজন হলে বাস্তুটাকেও বিচার করিয়ে নেন। দেখবেন আপনার রাস্তা অনেকটা মসৃণ হবে। এই কথা বলে আজকের প্রোগ্রাম আমি শেষ করছি। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।